স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাংকে অ্যাকাউন্টে ফুলে ফেপে উঠছে। 1400 কোটি টাকা থাকার গরিমা তাদের কণ্ঠে শোনা যায়, অথচ ক্রিকেট উন্নয়নে জায়গা মতো টাকা খরচ করার উদ্যোগ তেমন দেখা যায় না। অন্যদিকে স্কুল ক্রিকেটে লঙ্কানরা সিরিয়াস, যার ফায়দা মিলছে আন্তর্জাতিক অঙ্গনে। ক্যান্ডির আজগিরিয়া স্টেডিয়ামে গিয়ে বোঝা গেল দুই দেশের ক্রিকেট সিস্টেমে কতটা পার্থক্য। ক্যান্ডি থেকে সাইফুল রূপকের রিপোর্ট। বোলিং অ্যাকশনটা পরিচিত মনে হয় না? মুতিয়া মুরালি ধরনের অ্যাকশনে বোলিং করলাম, ভালো বল, ভালো ডেলিভারি ছিল। এই মাঠেই মুরালি ধরন অবশ্যই টেস্টে তার 800 উইকেট আছে, তার উপরে আর কেউ নেই। শেন ওয়ানের অস্ট্রেলিয়ান কিংবদন্তি, তার 708 উইকেট ছিল টেস্টে। এই মাঠেই মুরালি ধরন শেন ওয়ানকে টপকে গিয়েছিলেন। সেই ক্যান্ডির আজগির স্টেডিয়ামে আছি আমরা। এখানে বাংলাদেশের অনেক অতীত আছে, সেটা জানবো। একসময়ের আন্তর্জাতিক ভেন্যু, বিশ্ব ক্রিকেটের বড় বড় তারকাদের পা পড়েছিল। দর্শকরা 4 ছক্কা কিংবা উইকেট ভাঙার মুহূর্ত দেখে আনন্দে মেতেছিল। এখন আর আন্তর্জাতিক ক্রিকেট হয় না বলে সেই সবুজের সমারোহ কিছুটা ফ্যাকাশে লাগছে। শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে পাহাড়ে ঘেরা আসগিরিয়া স্টেডিয়াম, বিখ্যাত ট্রিনিটি কলেজের নিজস্ব মাঠ। 1983 থেকে 2007, 24 বছরে গড়িয়েছে 21 টেস্ট ও 6 ওডিআই। এখানে একটা করে টেস্ট ও ওডিআই খেলেছে বাংলাদেশ। 1986 সালের এশিয়া কাপে গাজী আশরাফ হোসেন লিপুর টিম বাংলাদেশ লঙ্কানদের কাছে হেরেছিল 7 উইকেটে। 2007-এ সাঙ্গাকারার ডাবল সেঞ্চুরি ও মুরালির 12 উইকেটে মোহাম্মদ আশরাফুলের দল ইনিংস ও 193 রানে টেস্ট হারে লজ্জায় পড়েছিল। টাইগারদের জন্য সুখকর কিছু নেই। আজগিরিয়া স্টেডিয়াম লঙ্কান দুই গ্রেট সাঙ্গাকারা ও মুরালিকে দুহাত ভরে দিয়েছিল। হয়তো এখানেই লুকিয়ে আছে ভবিষ্যতের সাঙ্গাকারা মুরালি ধরন পাথিরানারা। ক্যামেরা দেখে ক্যান্ডির খুদে ক্রিকেটারদের সে কি পাগলামি। ওদের মননে মগজে ক্রিকেট। কিংবদন্তি কুমার সাঙ্গাকারার বেড়ে ওঠা মাঠেই ওরা স্বপ্ন সত্যি করার মিশনে নেমেছে। এই ট্রিনিটি কলেজের 4 শিক্ষার্থী শ্রীলঙ্কার হয়ে খেলেছেন সবশেষ অনূর্ধ্ব 19 বিশ্বকাপে। দ্বীপ দেশটার স্কুল ক্রিকেটের মাহাত্ম্য অনেক। কলম্বো, ক্যান্ডি কিংবা গল, 3 বড় শহরেই নামি দামি স্কুলগুলোর মানসম্মত মাঠ আর কোচিং সেটআপ আছে। পর্যাপ্ত ম্যাচ খেলে ওরা বড় হয়, যে কারণে আন্তর্জাতিক সার্কিটে লঙ্কান জার্সিতে অনেক ক্রিকেটার গ্রেট ক্রিকেটারের রূপ নিচ্ছে। বৈশ্বিক আসরে শ্রীলঙ্কার অনেক সাফল্যও আছে। লঙ্কানদের সিস্টেম আর অবকাঠামো দেখে আক্ষেপ হতেই পারে টাইগার ভক্তদের। লজ্জায় পড়তে পারেন বোর্ড কর্তারা। বাংলাদেশের স্কুল ক্রিকেটের যাচ্ছে তাই অবস্থা। স্কুলগুলোতে মানসম্মত মাঠ, কোচিং সেটআপ নাই বললেই চলে। বিসিবির আছে 1400 কোটি টাকা। ঘুম ভাঙবে কবে? টাকা ব্যাংকে পড়ে থাকলে কি আর ক্রিকেটের উন্নতি হবে? সাইফুল রূপক, 71, ক্যান্ডি, শ্রীলঙ্কা। সাকিব আল হাসান ফিরছেন দেশে। প্রতিদিনই এই গুঞ্জন ডালপালা মেলছে। গুঞ্জনের সাথে তাই তাল মিলিয়ে রাজশাহীতে এমকেএস ব্যাট কারখানাতেও ব্যস্ততা বেড়েছে। এখানে প্রস্তুত করা হচ্ছে সাকিব আল হাসানের জন্য ব্যাট। ধীরে ধীরে বিদেশি খেলোয়াড়দেরও ব্যাট দেবে এমকেএস। ব্যবসার মসৃণতার পথে কোম্পানিটিকে আরও আশাবাদী করছে ক্রীড়া প্রতিমন্ত্রীর দেশে স্পোর্টস ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি। ফয়সাল হাবিবের রিপোর্ট। থরে থরে সাজানো আছে কাঠ। বিভিন্ন আকৃতি এবং ওজনের এই কাঠগুলো যায় মেশিনে। মেশিন আর মানুষের হাতের ছোঁয়ায় এবড়ো থেবড়ো এই কাঠগুলো পায় একটা ব্যাটের আকৃতি। কাজ সেখানে শেষ নয়, নানাভাবে পলিশ করা হয় ব্যাটগুলো। এক একটা ব্যাট পায় কারিগরের হাতের যত্নের ছোঁয়া। মিরাজের এমকেএস কোম্পানিতে এভাবেই বানানো হয় ক্রিকেট বল এবং টেপ টেনিসের এক একটা ব্যাট। একাধিক ধাপ পেরিয়ে এসে আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো সম্পূর্ণ প্রস্তুত একজোড়া ব্যাটও পাওয়া গেল। স্টিকার দিয়ে ডেকোরেট করা বিশেষ ব্র্যান্ডিং এর এই ব্যাট জোড়া বানানো হয়েছে সাকিব আল হাসানের জন্য। কেন এই ব্যাট জোড়া আলাদা জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ। আসলে উইডোটা অনেক ভালো আছে, আপনারা দেখেন গ্রেনটা অনেক সুন্দর এবং ব্যাটের ব্যালেন্স এবং ওয়েট সবই একদম পারফেক্ট। আর আমার কাছে মনে হয় একটা ব্যাটের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো ব্যালেন্স এবং ওয়েট। অনেকগুলো ব্যাট আছে, যেটা পছন্দ হবে অবশ্যই সেটাও তাকে দেওয়া হবে।
বিসিএল খেলতে রাজশাহী এসেছেন মিরাজ, কিন্তু মাঠের বাইরে নিজের ভালোবাসার ব্যবসার প্রতিও সমান গুরুত্ব আছে বাংলাদেশ ওয়ানডে দল ক্যাপ্টেনের। শুধু একজন মালিকের মতো ঘুরে ফিরে দেখেই ফিরে যান না মিরাজ, বরং সরেজমিনে দেখেন ব্যাটের হাল হকিকত, পর্যবেক্ষণ করেন কাজের মান। এদিন সাউথ জোনের 2 সতীর্থকে সাথে করে নিজের ব্যাটের কারখানা দেখাতে এনেছিলেন মিরাজ। একদিন আরও বড় হবে এই কোম্পানি, বিদেশি তারকাদের হাতেও থাকবে এমকেএস এর স্টিকারওয়ালা ব্যাট, সেই স্বপ্ন দেখেন তিনি। আমাদের কোম্পানিটা একটু ভালো জায়গায় গেলে, স্টাবলিশড হলে, তখন আমরা দেশের বাইরেও স্পন্সরশিপের জন্য আমরা যাব। যেহেতু আমাদের একটু সময় দিতে হবে, কারণ আমাদের এরকম একটা কোম্পানি গ্রো আপ করতে একটু সময় লাগে। আর যেহেতু আমরা স্টার্টটা হয়েছে, আমরা ডে বাই ডে ভালো একটা পজিশনে যাচ্ছি ইনশাল্লাহ। সো আশা করি ভবিষ্যতে আমরা দেশের বাইরে ক্রিকেটারদেরকেও স্পন্সরশিপের দিব। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ঘোষণা দিয়েছেন দেশে হবে ক্রীড়া সামগ্রীর ইন্ডাস্ট্রি। এমন খবর মিরাজের মতো উদ্যোক্তাকে খুশি করেছে। ভবিষ্যতে শুধু ব্যাটের বাইরেও এমকেএস অন্য ক্রীড়া সামগ্রীও প্রস্তুত করবে, সেই প্রত্যাশা মিরাজের। বাংলাদেশে যদি ইন্ডাস্ট্রি যদি বেশি বেশি হয় স্পোর্টসের ক্ষেত্রে, এটা আমাদের দেশের জন্য অনেক ভালো হবে। যেহেতু আমরা বাংলাদেশে এই প্রথম ম্যানুফ্যাকচার কোম্পানি করেছি ক্রিকেট ব্যাট, স্পোর্টস আইটেম। যেহেতু আমরা স্টার্ট করেছি, আমরা ডে বাই ডে আরও অনেক প্রোডাক্ট আমরা আনবো। শুধু ক্রিকেট ব্যাটের ভিতরে আমরা সীমাবদ্ধ থাকবো না। ফয়সাল হাবিব, ৭১। আইসিসি টি-20 বিশ্বকাপে সুপার 8-এ চলছে জমজমাট লড়াই। বাঁচা মরার ম্যাচে কলম্বোতে বুধবার সন্ধ্যা 7:30টায় নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে বৃষ্টির কারণে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হলে 1 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ অবস্থান করছে নিউজিল্যান্ড। সেমিফাইনাল খেলতে হলে লঙ্কানদের বিপক্ষে জয়ের বিকল্প দেখছে না কিউইরা। অবশ্য পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ড জয় পেলেই পথটা আরও সহজ হয়ে উঠবে নিউজিল্যান্ডের। বিপরীতে ইংল্যান্ডের কাছে 51 রানে হেরে টেবিলের তলানিতে স্বাগতিক শ্রীলঙ্কা। রান রেটে পিছিয়ে থাকলেও সেমিফাইনাল খেলতে হলে টানা 2 ম্যাচ জিততে হবে লঙ্কানদের। আর তাতেই নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে চাইবে লঙ্কানরা। এবার আলাদা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ফুটবল উন্নয়নে বাফুফের একাধিক চাওয়া পূরণ দিয়ে করেছেন প্রতিশ্রুতি। 3টি স্টেডিয়াম পাচ্ছে ফুটবল, তবে আলোচনায় উঠে এসেছে পুরনো ইস্যু। অডিটে 20 কোটি টাকার গরমিল। অচিরেই সমস্যার সমাধানের নির্দেশ প্রতিমন্ত্রীর। হাসান সজীবের রিপোর্ট। সম্ভাবনার টেবিলে বসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে আলোচনায় বাফুফে। ফুটবল উন্নয়নে আসে একটার পর একটা প্রস্তাব। প্রতিমন্ত্রীও সায় দিচ্ছিলেন ইতিবাচকভাবে, কিন্তু হঠাৎ সেই টেবিলে উঠে আসে পুরনো হিসাবের খাতা। ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জানান, বাফুফের অডিটে প্রায় 20 কোটি টাকার গরমিল। সঙ্গে সঙ্গে বদলে যায় বৈঠকের আবহ। প্রতিমন্ত্রীর সরাসরি প্রশ্ন, দায় কার? বাফুফের জবাব, এটি আগের কমিটির সময়কার বিষয়। তবে এমন গুরুতর সমস্যা এড়িয়ে যাননি আমিনুল হক। দ্রুত অ্যাকশন নেওয়ার নির্দেশ দেন জাতীয় ক্রীড়া পরিষদকে। শিগগিরই বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনকে ডেকে পাঠাতে পারে দুদক। সেই সঙ্গে তদন্তে দোষীদের আনা হবে বিচারের আওতায়। বাফুফে ভার্সেস আমিনুল হকের মিটিংয়ে যেমন উঠে এসেছে পুরনো ঘটনা, তেমনি পথ খুলেছে নতুন দিগন্তের। এই যেমন বাফুফের দীর্ঘদিনের চাওয়া ফুটবলের জন্য ডেডিকেটেড স্টেডিয়াম বরাদ্দ, এবার সেটা পূরণ হচ্ছে। আমরা আলোচনার সাপেক্ষে আমরা 3টি মাঠকে আনুষ্ঠানিকভাবে আমরা ফুটবল ফেডারেশনের কাছে চুক্তির মাধ্যমে আমরা হস্তান্তর করব, এবং সেই মাঠগুলো হচ্ছে আমাদের কমলাপুর স্টেডিয়াম, আমাদের সিলেট স্টেডিয়াম এবং চট্টগ্রাম স্টেডিয়াম। আমি বিশ্বাস করি এইটাতে স্পন্সরও কিন্তু এগিয়ে আসবে, কারণ ওনারা যখন জানবে যে একটি ডেডিকেটেড ফিল্ড আছে যেখানে সারা বছর খেলা হবে, সুতরাং সেখানে মিনিমাম লেভেল অফ অডিয়েন্স আসবে, খেলাগুলো সম্প্রচার করলে মিনিমাম লেভেল অফ ভিউইং হবে, তো এই সব কিছুকে তখন আমরা বাজারে করতে পারবো। কক্সবাজারের টেকনিক্যাল সেন্টারের জন্য জমি কেনায় সরকারের কাছে 8 কোটি টাকা দেওয়ার কথা বাফুফের, তবে সেই অঙ্ক কমানোর অনুরোধ করেছে ফেডারেশন। বিষয়টি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। আমাদের সেন্টার অফ এক্সেলেন্স, যেটা নতুন করে সরকার আমাদেরকে একটা জায়গা দিয়েছেন, সেখানে প্রায় 8 কোটি টাকা দরকার। আমরা ওইটাকে নামমাত্র মূল্যে, প্রতীকী মূল্যে ফেডারেশনকে দেওয়ার জন্যে
অনুরোধ করেছি, উনি বলেছেন সেটা উনি বিবেচনা করবে এবং যথাযথ মন্ত্রণালয়ের সাথে উনি কথা বলবেন। সাবেক ফুটবল অধিনায়ক ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বে, তাই ভালো মতোই জানেন খেলোয়াড়দের সমস্যার কথা। তাই তো ন্যাশনাল টিমের 20 জন পুরুষ ও 20 জন নারী ফুটবলারকে বেতনের আওতায় আনতে দ্রুতই পদক্ষেপ নিচ্ছে সরকার। মাসিক এবং সরকারিভাবে আমাদের চুক্তিভিত্তিক স্থায়ী বেতন কাঠামোর ভিতরে আমরা আমাদের এই ফুটবলারদেরকে অন্তর্ভুক্ত করব। আমিনুল হকের বৈঠকে বাদ যায়নি ঘরোয়া লিগের কঠিন বাস্তবতাও। দেশি ফুটবলারদের বেতন দিতে ব্যর্থ কিছু ক্লাব, সেই সঙ্গে বাংলাদেশি অরিজিন ফুটবলাররা বেতনের অভাবে ছাড়ছে ক্লাব। এতে ভবিষ্যতে প্রবাসী ফুটবলারদের আস্থা নড়বড়ে হতে পারে, এমন সতর্ক বার্তাও দিয়েছেন প্রতিমন্ত্রী। একই বৈঠকে স্বপ্নের স্টেডিয়াম আর 20 কোটির অডিটের ছায়া। ফুটবলে কি সত্যি নতুন যুগের শুরু, নাকি পুরনো হিসাবই আটকে দেবে সব সম্ভাবনা? প্রশ্ন থেকেই যায়। হাসান সজীব, ৭১। প্রথমবারের মতো এশিয়া কাপের লড়াইয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। হাতে সময় বেশি নেই, তাই শেষ মুহূর্তের চেষ্টায় কোনো কমতি রাখছে না আফিদা, ঋতুপর্ণারা। মেয়েদের এমন চেষ্টা দেখে খুশি কোচ পিটার বাটলার। গেল 4 দিন ধরে অনুশীলনে কঠোর পরিশ্রম করে যাচ্ছে লাল সবুজরা। বুধবার ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাটলারের শিশুরা। এই ম্যাচে দলের সামর্থ্য পরখ করে দেখতে চান ইংলিশ কোচ। মার্চের 1 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এএফসি উইমেন্স এশিয়া কাপের আসর। 3 মার্চ শক্তিশালী চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। সবকিছু মিলিয়ে আফিদাদের নিয়ে আশাবাদী ইংলিশ কোচ। Face the same way there and back, and then you're going to repeat. Play like a 3-4-3 or a 3-5-2, or we play like a 4-4-3-3. It's all subjective. I know in my own mind what I want to do, but I just want to look at it over 2 45-minute sectors, and that's the way. That's what we're going to do. We're going to break the game down. এএফএল চ্যাম্পিয়ন্স লিগে ডু অর ডাই ম্যাচে মাঠে নামছে ইন্টার মিলান। প্লে অফের দ্বিতীয় লেগে ইন্টারের সামনে নরওয়েজিয়ান ক্লাব বোদো গ্লিম্ট। প্রথম লেগে গ্লিম্টের কাছে 3-1 গোলে হেরে ব্যাকফুটে ইতালিয়ান ক্লাবটা। শেষ 16তে যেতে 2 গোলের শোধ করে ইন্টারকে নিতে হবে লিড। সানসিরোতে হাই ভোল্টেজ ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। কোহিনুর কর্নার রিপোর্ট। নরওয়েতে একদিকে ইন্টার মিলানের মন ভাঙার গল্প, অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের চমকবাজ গ্লিম্ট রিলিজ করে কিলিং মিশনের নিউ এপিসোড। ইংল্যান্ড, স্পেন, জার্মানি, সবশেষে ইতালি। বোদো গ্লিম্টের কাছে সবই যেন নস্যি, কোনো আপসেট নয়। শীর্ষ 5 লিগের দলগুলোর বিপক্ষে টানা 3 ম্যাচে জেতা ইতিহাসের মাত্র 4র্থ দল এই নরওয়েজিয়ান ক্লাবটা। হেরে ঘুরে দাঁড়ানোর গল্পে অবশ্য বেশ পাকা ইউসিএলের গেল আসরের রানার্স আপরা। প্লে অফের দ্বিতীয় লেগের ম্যাচটা যে ইতালিয়ান লিডার ইন্টার মিলানের হোম গ্রাউন্ড সানসিরোতে। 2026-এ ইন্টার হেরেছে কেবল 2 ম্যাচ, দুটোই এই ইউসিএলে, তার মধ্যে একটা বোদোর বিপক্ষে। দুদলের এখনো পর্যন্ত 3 লড়াইয়ে 2 জয় ইন্টারের, 1 জয় গ্ল্যামটের। শেষ 5 অ্যাওয়ে ম্যাচের 4টিতে অন্তত 2টি করে গোল করেছে নরওয়েজিয়ান ক্লাবটা। তবে ইতালিয়ান দলের বিপক্ষে 5টি 2 লেগের লড়াইয়ে 1 বার জিতেছে বোদো গ্লিম্ট। মাস্ট উইন ম্যাচে ইতালিয়ান স্কোয়াড থেকে ছিটকে গেছেন লাউতারো মার্তিনেজ। ক্রিশ্চিয়ান চিবুর সম্ভাব্য 3-5-2 ফরমেশনে ফ্রন্টলাইনে থুরামের সাথে জুটি গড়বেন গেল ম্যাচের স্কোরার এসপোসিতো। গোলবারের নিচে যথারীতি থাকছেন সামার। এদিকে ফুলফিট দলই পাচ্ছে আত্মবিশ্বাসের চূড়ায় থাকা বোদো গ্লিম্ট। প্রথম লেগের স্টার্টিং 11 নিয়েই মাঠে নামার সম্ভাবনা আছে নরওয়েজিয়ান ক্লাবটার। 4-3-3 ক্লাসিক ফরমেশনে ফ্রন্টলাইনে ভরসা গেল ম্যাচের 2 স্কোরার হেগ আর হক, সাথে থাকছেন ব্লুমবার্গ। ম্যাচটা ইন্টারের কাছে বাঁচা মরার। প্রথমবার ইউসিএল খেলতে আসা বোদো গ্লিম্টের জন্য জার্নিটা ইতিহাস রচনার। এই ম্যাচটা জিততে পারলে প্রথম নরওয়েজিয়ান ক্লাব হিসেবে নকআউটে কোয়ালিফাই করবে বোদো গ্লিম্ট। ইউসিএলে কি জারি থাকবে বোদোর ফেরিটেল, নাকি শঙ্কা কাটিয়ে শেষ 16তে পৌঁছে যাবে গেল 3 মৌসুমের 2 বার ফাইনাল খেলা ইন্টার মিলান? কোহিনুর কর্নার, ৭১। ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।